ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন কালকি 289 এডি এই সিনেমাটা কথা বলো। সিনেমাটা অনেক দিনে রিলিজ করেছে এবং আমার দেখতে সত্যি দেরি হয়েছে। বাট আমি না দেখে তো রিভিউ করতে পারি না, এথিক্স বিরুদ্ধ কাজ একটা। তো দেরি করে দেখবো, তো ভিউজ কম হবে তা কিছু করার নেই আমার। বাট দেখা হয়নি কি করবো। এবার না দেখে কোনো জিনিস রিভিউ তো সম্ভব নয়, অ্যাটলিস্ট আমার কাছে অন্তত সম্ভব নয়। তো আস্তে রিভিউটা দেরি হয়ে যাচ্ছে। যাই হোক, তো সিনেমাটা কেমন যদি কথা বলি, আমি তো সিনেমাটা যখন থেকে প্রোমো টোমোগুলো এসেছিলো, তো আমার তো খুবই ভালো লাগছিলো। বাট অডিয়েন্স কিন্তু অতটা ভালো হবে যতটা সাধারণ আমন্ত্রণ জানানোর কথা এরকম ধরনের কনসেপ্টকে সেভাবে কিন্তু করেনি, এবং তাদের কাছে কনসেপ্টটা প্রচণ্ড পরিমাণে নিউ ছিল। বাট যখন এই সিনেমাটা বক্স অফিসে এলো, সিনেমাটা কিন্তু তারপর তোর বিজনেস করছে, তারপর তোর তেলেগু স্টেটস থেকে তো বটেই, ডেফিনেটলি ডাউন সাউথ। বাট হিন্দি হিন্দি মার্কেটেও কিন্তু যথেষ্ট ভালো বিজনেস করেছে। এটা কিন্তু আনএক্সপেক্টেড ছিল, বিকজ সেরকম টাইপের প্রোমোগুলো সেরকম হাইপ পায়নি। কিন্তু সিনেমাটা হঠাৎ করে বুমব্যাস্টিক একটা ব্যাপক ভালো ওপেনিং এবং ব্যাপক ভালো একটা বিজনেস করে চলেছে, এখনও অবধি করে চলেছে। এখনও সিনেমার প্রচুর পরিমাণে শোজ রয়েছে। কালকে কিড রিলিজ করেছে, তারপর আমাদের আরও সিনেমা রিলিজ করেছে। তা সত্ত্বেও যে সিনেমা যে এখনও পর্যন্ত ভালো ভালো রকম শো এখনও হোল্ড করে আছে 3D-তে এবং 2D-তে। তো সেটার জন্য কিন্তু মানতে হবে সিনেমাটা আমার দম আছে, এবং আমি রিকমেন্ড করবো সিনেমাটা একটা ভালো মাল্টিপ্লেক্সে গিয়ে ভালো 3D দেখতে। কারণ এই সিনেমার 3D এফেক্টগুলো সত্যিই খুব ভালো। আমি আইনক্সে দেখেছি, তো আমার আইনক্সের 3D এফেক্টগুলো দুর্দান্ত লেগেছে আমার কাছে। এবং সেগুলো খুব কি প্যাসা বসুল। যত টাকা টিকিটের দাম হোক, সেটা কিন্তু সত্যিকারের প্যাসা বসুল, এটা কিন্তু মানতে হবে। তো যাই হোক, সিনেমার গল্পটার কথা বলতে, সিনেমার গল্পটা কি, সেটা হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্স এবং প্রজেক্ট কেটা কী আসলে, এবং এর পিছনে একটা এবার এখানে দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারটা, সে প্রেগনেন্ট। বাট সেটা তার কোলে বলা হয় যে ভগবান রয়েছে। এবার তাকে কে বাঁচাবে, এবং তার পিছনে সেই জিনিসটাকে নেওয়ার জন্য তার পিছনে কে কে রয়েছে, এই বাকি জিনিসটা দেখতে গেলে আপনাকে থিয়েটার্সে গিয়ে প্রজেক্টকে তো প্রথমে নাম ছিল কালকে, সিনেমাটা দেখতে হবে ডেফিনেটলি। তো ফার্স্টে সিনেমার আমি যেটা প্রশংসা করবো সেটা হচ্ছে যে মাইথোলজি এবং সায়েন্স ফিকশন দুটোকে কম্বাইন করে এরকম ধরনের একটা বিউটিফুল স্টোরি টেলিং করা, সেটা কিন্তু নাগাশ্বিন করে দেখিয়েছে। এবং নাগাশ্বিনের আগের সিনেমাগুলো যদি দেখি, মহানাথির মতো সিনেমা দিয়েছে ভাই, সে মহানাথি আউটস্ট্যান্ডিং ফিল্মটা ছিল। এবং সে কিন্তু মহানাতি খুব ড্রামা বেস সিনেমা, সেখানে কিন্তু টিপিক্যাল তেলেগু মশালা ফিল্ম কিন্তু নয়। বাট এই সিনেমাতে কিন্তু ড্রামাও রয়েছে, এবং তার সাথে সাথে টিপিক্যাল যে মশালাগুলো থাকার দরকার সেগুলোও কিন্তু রয়েছে। তো সেইটা কিন্তু নাগাশ্বিন খুব ভালো ব্যালেন্স করতে পেরেছে আমার মনে হয়। গল্পটার ক্ষেত্রে গল্পটা তো নতুন ডেফিনেটলি রয়েছে। মহাভারতের কানেকশন অ্যাড করেছে, মহাভারতে ইয়ে করেছে, এবং তার সাথে সাথে এই যে ফিউচারিস্টিক একটা ওয়ার্ল্ডে সেট করেছে, সেই জিনিসটাও দেখিয়েছে, কমপ্লেক্স ইত্যাদি ইত্যাদি, যা বটে বটে। তো ওভারঅল সেই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, এই ধরনের কনসেপ্ট ভাবা এবং সেটাকে এক্সিকিউট করা। ভাবা তো একটা আলাদা জিনিস, এবং সেটাকে এক্সিকিউট করাটাও খুব কঠিন ব্যাপার। এই মার্কেট এই ধরনের ইন্ডিয়ান ফিল্মের ক্ষেত্রে কিন্তু এটা খুব বড় ব্যাপার। এবং এর যে বাজেট, লুক অ্যান্ড ফিল, ভিএফএক্সের কাজ, কাস্টিউমের কাজ বলি, ওভারঅল প্রত্যেককে দেখতে যেমনভাবে লাগছে, এবং যেভাবে সেট ডিজাইন করা হয়েছে, যেভাবে ভিএফএক্সের কাজ হয়েছে, কম্পিউটার গ্রাফিক্সের কাজ হয়েছে, যেভাবে সব কিছু দেখানো হয়েছে, খুব 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 ভালো কাজ হয়েছে। এবং বিশেষ করে আমি বলবো ক্লাইম্যাক্সটা, ও ভাই সাহেব ক্লাইম্যাক্সে আধা ঘন্টা আপনাকে জাস্ট গুজ বাম্পস আলাদা লেভেলে গুজ বাম্পস দেবে। নাগাশ্বিনকে হ্যাটস অফ। নাগাশ্বিন কিন্তু খুব ভালো একটা সিনেমা বানিয়েছে। নাগাশ্বিন ক্রিয়েটটা প্রাপ্যতা, সে অনেকটা সময় ব্যয় করেছে সিনেমাটার পিছনে, এবং প্রত্যেকটা ফ্রেমে সেই সময়, সেই পরিশ্রম, সে মেহনত, সেই টাকাটা কিন্তু দেখা যাচ্ছে যে কিসে ইনভেস্ট করা হয়েছে। তো সেটা কিন্তু সিনেমা মেকিং খুব ভালো, লুক অ্যান্ড ফিল প্রচণ্ড পরিমাণে প্রিমিয়াম লুক অ্যান্ড ফিল, সিনেমাটোগ্রাফি অসাধারণ দুর্দান্ত, এবং ভিএফএক্সের কাজ তো খুবই ভালো, এত সময় নিয়ে যত্ন করে সিনেমাটাকে বানানো হয়েছে। এবং সিনেমার যে স্ক্রিন প্লে কথা যেটা বললাম, সেটা হচ্ছে নাগাশ্বিন কী করেছে, ড্রামাটাকেও খুব ভালো হ্যান্ডেল করেছে। ড্রামা তো সে হ্যান্ডেল করতে জানেই ভালো হবে, তার সাথে সাথে মশালা সিনসগুলোকে, অ্যাকশন সিনসগুলোও কিন্তু খুব ভালোভাবে ডিজাইন করেছে। হ্যাঁ, আমি ডেফিনেটলি বলবো যে রাজামৌলির মতো সে ডিজাইন করতে পেরেছে, কারণ রাজামৌলি অ্যাকশন সিনসগুলো আরও বেশি ইম্প্যাক্টফুল হয়। এরও অ্যাকশন সিনসগুলো খুব ইম্প্যাক্টফুল, বাট ওই রকম লেভেলের নয়। এখানে ড্রামা সিনসগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পেরেছে নাগাশ্বিন। তা মনে হয় খুব একটা বড় জিনিস তার কাছে, সে কিন্তু খুব ভালোভাবে এই ধরনের সিনেমাতে ড্রামা এগুলো ড্রামা সিনগুলো ওয়ার্ক করা খুব জরুরি। এবং সেখানে আপনি যখন একটা ক্যারেক্টার যখন ক্লাইম্যাক্সের সিন আছে, একটা ক্যারেক্টার পড়ে যাচ্ছে, তাকে একটা ক্যারেক্টার বাঁচাচ্ছে, বাঁচাতে গিয়েও সে হাতটা পিছলে যাচ্ছে এবং সে পড়ে যাচ্ছে, তখন আরেকটা ক্যারেক্টারকে বাঁচাতে আসছে, তখন ওই যে এটা ইমোশনাল মনে যে ভাইকে বাঁচিয়ে নিক, সেটা কিন্তু আপনার হবে। আপনি ওই ক্যারেক্টারটা ক্রাইসিসে আপনি ওই নিজেকে ওই ক্যারেক্টারের জায়গায় ফেলবেন, এবং মনে হবে যেন ওকে বাঁচিয়ে নিক। তো সেইখানে কিন্তু ক্যারেক্টার লেখার সার্থকতা, তো সেখানে কিন্তু ক্যারেক্টারের সাথে আমরা একটা ইমোশনাল ইনভেস্টমেন্ট হয়ে গেছে অলরেডি, যেটা কিন্তু খুব ভালো লেগেছে আমার সিনেমাটার জন্য। এত বড় বড় বাজেট, এত বড় বড় সেট পিসেস, এত বড় বড় অ্যাকশন সিন দেখি তো লাভ নেই, সিনেমা গল্পটা কানেক্ট করতে হবে, যেটা কিন্তু এখানে কানেক্ট করতে পেরেছে। তার সঙ্গে সঙ্গে তো উপরই পাওনা ওই কোটিং, একটা ভালো অ্যাকশনের বা সেট পিসেস কোটিং করে পুরো সুন্দরভাবে প্রেজেন্টেশন তো করেছি নাগাশ্বিন।
পারফরমেন্স কথা বলি, এই সিনেমাটা পারফরমেন্স, আমি প্রথম কথা বলবো অমিতাভ বচ্চন। ও মাই গড, মানে রেসপেক্ট, লোকটা যে কেন ওকে মানে শাহেনশাহ বলে, মানে আলাদা লেভেলের পারফরমেন্স, আলাদা লেভেলের, এই বয়সে কি দুর্দান্ত ডায়লগ ডেলিভারি, কি দুর্দান্ত ডায়লগ ডেলিভারি। অমিতাভ বচ্চন অ্যাজ অশ্বত্থামা আউটস্ট্যান্ডিং। সিনেমার শুরুটা হয় তাকে দিই, শুরুটা একদম তাকে দিয়ে হয়, কীভাবে আমি বলবো না সেটা। এবং প্রায় প্রি ইন্টারভেলে আমি বলবো, প্রি ইন্টারভেলে তার একটা এন্ট্রি হয়, তার মাঝখানে সিনেমাতে ছিল না। তো তারপর থেকে সেকেন্ড হাফ জুড়ে পুরো এসে রয়েছে। তো ওইখান থেকে অমিতাভ বচ্চনকে লাগছে না, অমিতাভ বচ্চনের সাথে প্রভাসের সেকেন্ড হাফে একটা বড় একটা অ্যাকশন সিন রয়েছে ওর। তো ওই সিনটাই পারফরমেন্স দেখবেন, একবার একবার ওখানে চোখ মুখ করে এক্সপ্রেশন দেখবেন, এবং ক্লাইম্যাক্সের দিকে ওটা দেখবেন, দারুণ করেছে। এবং প্রভাসের আগের যতগুলো ফিল্ম করেছে পোস্ট বাহুবলী, আমার সবচেয়ে বেস্ট সিনেমা মনে হচ্ছে কালকি। পোস্ট বাহুবলী যতগুলো সিনেমা করেছে বেস্ট সিনেমা, আমি মানে চোখ বন্ধ করে বলতে পারি কালকি। এখানে তার পারফরমেন্সও ভালো। এবং এই সিনেমাটা আমি নাগের সঙ্গে বলবো, এই সিনেমাটা কিন্তু প্রভাসের সিনেমা নয়, এই সিনেমাটা গল্পটার প্রত্যেকে কিন্তু সার্ভিস করছে। কারণ অমিতাভ বচ্চনের ক্যারেক্টারটা যত ইম্পর্টেন্ট, দীপিকা পাড়ুকোনের ক্যারেক্টারটা ততটা ইম্পর্টেন্ট, প্রভাসের ক্যারেক্টারটা ততটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্যারেক্টার সম্বন্ধে ইম্পর্টেন্ট। তো সেটা কিন্তু মানতে হবে, সেটা কিন্তু করি, কারোর একার সিনেমা কিন্তু এটা নয়, এটা কিন্তু গল্পটা কিন্তু খুব ভালো ছিল, এবং সেখানে সবাই মিলে সেটাকে কন্ট্রিবিউট করেছে, যেটা আমার দেখে খুব ভালো লেগেছে। এবং কামাল হাসানের 15 মিনিটের রোল রয়েছে, বাট সে 15 মিনিটের রোলে সে পুরো খেয়ে নিয়েছে। একটা সিন আছে ক্লাইম্যাক্সের দিকে, ওখানে ওর পারফরমেন্সটা দেখবেন, এবং পার্ট 2টার জন্য প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। মানে কামাল হাসানের যে লুকটা দিয়েছে না বস, আলাদা লেভেলের লুকটা হচ্ছে, লুকটা দেখে তো ভিলেনি একটা, মানে দেখি কিরকম মানে শিহরণ জেগে উঠবে লুকটাকে দেখে, আলাদা লেভেলের করেছে কামাল হাসান। কি বেশি কিছু বলা নেই, পারফরমেন্স করে জায়গা ছিল না, যেটুকু সময় ছিলেন তিনি দারুণ করেছেন, ফাটিয়ে দিয়েছেন। দিকে পারো কোনো কাজও খুব ভালো, এটা খুব মাপা পারফরমেন্স দিয়েছে, আমি বলবো খুব মাপা পারফরমেন্স। তাদের সিন আছে, ইন্টারভেল সিনটা খুব ভালো, ইন্টারভেল সিনটা ডিজাইন করেছে। সেখানে ওই পদ্মাবতের না রেফারেন্স আছে, পদ্মাবতের ওই লাস্টের যে সিনটা হয় ওখানে, ওটার সঙ্গে প্রচুর মিল পাবেন আপনি। ওখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকের যে কাজ, ওখানে যেভাবে আগুন জ্বলছে, এবং ওখানে প্রভাসের একটা জিনিস দেখাচ্ছে, ওখানে অমিতাভ বচ্চনের দেখাচ্ছে, এবং তার সাথে দীপিকা পাড়ুকোনের দেখাচ্ছে একটা জিনিস করে আগুনের মাঝখান দিয়ে আসছে। ওই ওই সিনটা আলাদা লেভেলের। ইন্টারভেল সিন গুজবাম্পস, ইন্টারভেল সিনটা মারাত্মক লেভেলে হয়েছে। এবং ইন্টারভেল সিন এবং আরও অনেক সিনগুলোকে আপলিফ্ট করার জন্য সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেটা হচ্ছে সন্তোষ নারায়ণের ব্যাকগ্রাউন্ড মিউজিক। ও মাই গড, কি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিক ফাটিয়ে দিয়েছে, চূড়ান্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়েছে। এ.আর রহমান, অনিরুদ্ধ এবং আরও যত ব্যাকগ্রাউন্ড মিউজিক রয়েছে, এম কিরভানি বলি, বড় বড় ব্যাকগ্রাউন্ড মিউজিক সাউথের মিউজিশিয়ান, তাদের থেকে কিন্তু কম কিছু করেনি ভাই। সন্তোষ নারায়ণ দেখিয়ে দিয়েছে, সন্তোষ নারায়ণকে আরও কাজ দেওয়া উচিত, সন্তোষ নারায়ণের কাজে তুমি আরও আগ্রহী। একটা সিন আছে যেটা বললাম আমি, ওই ইন্টারভেল সিনটা এবং ক্লাইম্যাক্স সিন, একটা দু করে একটা সিন আছে, ওখানে কি মিউজিকটা কি ওঠে ভাই, কি ওঠে মিউজিকটা, হঠাৎ করে আমরা পিক নেয় না, দারুণ লাগে দেখে, দারুণ মানে। এবং শুরুর দিকে একটা কুরুক্ষেত্র সিন আছে, ওখানে একটা কৃষ্ণর ক্যারেক্টারটা এন্ট্রি হয়। তো ওখানে যে মিউজিকটা দিয়েছে, মাই গড, ওটা খুব আলাদা লেভেলে গুজবাম্পস দেবে ব্যাকগ্রাউন্ড মিউজিক, তুখর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো ওভারঅল কিন্তু আমার সিনেমাটা খুব ভালো লেগেছে। সিনেমাটা নিয়ে আমি মানে, এবং হ্যাঁ বলতে গেলে অনেক ক্যামিও আছে, রাম গোপাল বর্মা ক্যামিও রয়েছে, এস রাজামৌলি ক্যামিও রয়েছে, তুলকার সালমানের ক্যামিও রয়েছে, মুনাল ঠাকুরের ক্যামিও রয়েছে, প্রচুর ক্যামিও রয়েছে সিনেমাতে। কিছু কিছু ক্যামিও আমার ফালতু লেগেছে, যেমন রাম গোপাল বর্মার ক্যামিওটা বলি বা এস রাজামৌলি ক্যামিওটা বলি, ওটা মানে জাস্ট ফর দ্য সেক অফ দিতে হয় দিয়েছে। এবং কমেডি আমার এই সিনেমাটার ক্ষেত্রে ওয়ার্ক করেনি, ব্রহ্মানন্দমকে দিয়ে কমেডিটা করিয়েছে, ওটা ব্রহ্মানন্দম খুব ভালো, বাট ব্যাপারটা হচ্ছে কমেডিটা এই সিনেমার সাথে যায়নি। এবং কমেডি সিনসগুলো, এবং দিশা পাটানির সাথে একটা ছোটোখাটো সিন আছে ওই ফার্স্ট হাফের দিকে, ওটা যে কেন এলো, ওটা ওই সিনটা যে কী দরকার ছিল, কোনো মানেই ছিল না সিনটার। ওই জায়গায় দেখতে চলে গেছে, ঘুরছে করছে, কোনো সিনগুলো বেকার ফালতু সিন ছিল। ওইটার জন্য সিনেমা রানিং 3 ঘন্টা হয়ে গেছে। ওই সিনেমাটা, আমি একটা কথা বলবো, সিনেমা যতই ভালো লাগবো আমার, সিনেমাটা কিন্তু একটা সময় ওই ফার্স্ট হাফের দিকে, সেকেন্ড হাফটা খুবই ভালো হয়েছে। সেকেন্ড হাফ এত এঙ্গেজিং, এত এনগ্রসিং, এত যত থ্রিল দেবে আপনি বুঝতে পারবেন না। কিন্তু ফার্স্ট হাফে ওই অনেক সিন আছে, আরামসে 20 মিনিট থেকে 25 মিনিট চপ করাতে পারতো। সিনেমাটা 2.5 ঘন্টা থেকে 2 ঘন্টা 35-40 মিনিটে শেষ করাতে পারতো। 3 ঘন্টা প্রচুর বড় হয়ে গেছে, টেনে ওই সিনগুলো দেখানোর কোনো মানেই ছিল না। ওই সিনগুলো ফালতু সিনেমার মানে রানিং লেন্থ থেকে বড় করা, সেটা কিছুই কোনো প্লটে কোনো সার্ভিস করেনি। এটাই আমার বক্তব্য। এবং কুরুক্ষেত্র মহাভারতের বিভিন্ন ক্যারেক্টার যেভাবে এনেছে, এবং লাস্টের দিকে টুইস্ট অ্যান্ড টার্নসগুলো দিয়েছে, ও হো ভাই, একটা ক্যারেক্টারের রিভিলেশন আছে, ওটা দেখে আমি জাস্ট শক। ওটা যেভাবে দেখিয়েছে না,
ফার্স্ট এডিটে, এবং যখন মুখটাও রিভিল হচ্ছে, ও ভাই সাহাব কি কি দেখিয়েছে নাগার্জুন। আমি কিন্তু এতটা এক্সপেকটেশন ছিল না আমার, এতটা এক্সপেকটেশন ছিল বাট এতটা ছিল না। এটা কিন্তু মানে মাইথোলজির সাথে যেভাবে আমাদের সায়েন্স ফিকশনে অ্যামালগামেশন করেছে, মানে নাগার্জুন হ্যাটস অফ, গুরু হ্যাটস অফ, দারুণ দেখিয়েছো। শুধুমাত্র একটাই আফসোস যে সিনেমাটা রানিং লেন্থ একটু কম হলে ভালো হতো। রানিং লেন্থটা খুব বড় হয়ে গেছে, বড্ড বড়, 3 ঘন্টা, একটু মানে 2 ঘন্টা 40 মিনিট হলে তাও ঠিক ছিল। এবং আমি বলবো সিনেমাটা 3D দেখুন, ব্যাপক এনজয় করবেন, ব্যাপক এনজয় করবেন। তুখর এবং শাশ্বতের কথা বলতে ভুলে গেলাম, শাশ্বত কিন্তু কাজ মোটামুটি ভালো হয়েছে, একটা রোল দেওয়া হয়েছে এবং এখানেই তার রোলটা শেষ হয়ে গেছে ডেফিনেটলি। সে সবাই জানে, সে হওয়াটাই স্বাভাবিক। ওই ওরই চেলা দেখানো হয়েছে কামাল হাসান ক্যারেক্টারটা। তো ঠিকঠাক পারফরমেন্স বলবো, আমি বলবো না খুব ভালো একটা হামরি পারফরমেন্স, ঠিকঠাক যা দেওয়া হয়েছে তাকে তার পরিধির মধ্যে ঠিকঠাক কাজ করেছে। তো ওভারঅল টেক সিনেমাটা নিয়ে তোমাদের সিনেমা যদি দেখে থাকো, কালকে অনেকে দেখে নিয়েছে ডেফিনেটলি, কেমন লেগে ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটা ভালো লাগলে তাহলে চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর টেক কেয়ার, গুড বাই। আর আমাকে যদি আমার সঙ্গে জুড়তে চাও, আমার ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক রয়েছে, ডেফিনেটলি ফলো করতে পারো। টেক কেয়ার, গুড বাই।